একটি রাজনৈতিক দল কেবল স্লোগান বা আন্দোলনের মাধ্যমে টিকে থাকে না, টিকে থাকে তার গণতন্ত্র, নেতৃত্বের ধারাবাহিকতা এবং ক্ষমতা হস্তান্তরের নিয়মের মাধ্যমে। বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বড় শক্তি, কিন্তু অনেক সাধারণ মানুষ, এমনকি অনেক রাজনৈতিক কর্মীও স্পষ্টভাবে জানেন না বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলটির চেয়ারপারসন মারা গেলে কিভাবে নতুন চেয়ারপারসন নির্বাচিত হন, বিএনপি সরকারে গেলে কে হবেন সরকার প্রধান। এই অজ্ঞতার জায়গাতেই নানা গুজব, রাজনৈতিক কৌশল এবং বিভ্রান্তি জন্ম নেয়। রহস্যের আজকের এই আলোচনায় আমরা আবেগ নয়, দলিল ও গঠনতন্ত্রের আলোকে দেখব বিএনপির নেতৃত্ব কাঠামো কিভাবে কাজ করে এবং ক্ষমতার প্রশ্নে দলটির সাংগঠনিক অবস্থান কি। বিএনপি প্রতিষ্ঠিত হয় 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে। প্রতিষ্ঠার শুরু থেকেই দলটি একটি কেন্দ্রীয় নেতৃত্ব ভিত্তিক কাঠামো অনুসরণ করে এসেছে। বিএনপির গঠনতন্ত্রে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী কর্তৃত্ব জাতীয় কাউন্সিলের হাতে ন্যস্ত। এই জাতীয় কাউন্সিলই দলের চেয়ারপারসন, ভাইস চেয়ারম্যান, মহাসচিব সহ গুরুত্বপূর্ণ পদগুলো অনুমোদন বা নির্বাচন করে থাকে। অর্থাৎ বিএনপি কোনো ব্যক্তি নির্ভর দল হলেও কাগজে কলমে এটি একটি কাউন্সিল নির্ভর রাজনৈতিক সংগঠন। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারপারসন হলেন দলের সর্বোচ্চ নেতা ও সাংগঠনিক প্রধান। তিনি দল পরিচালনা করেন জাতীয় স্থায়ী কমিটির পরামর্শে। চেয়ারপারসনের ক্ষমতা ব্যাপক হলেও তিনি এককভাবে গঠনতন্ত্র পরিবর্তন করতে পারেন না, কিংবা কাউন্সিলকে উপেক্ষা করে স্থায়ী নেতৃত্ব নির্ধারণ করতে পারেন না। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা অনেক সময় আলোচনায় আসে না। এখন প্রশ্ন আসে, চেয়ারপারসনের মৃত্যুতে বা স্থায়ীভাবে দায়িত্ব পালনে অক্ষম হন তখন কি হবে? বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারপারসনের পদ শূন্য হলে জাতীয় স্থায়ী কমিটি অন্তর্বর্তীভাবে দায়িত্ব গ্রহণ করে। এরপর দলের জাতীয় কাউন্সিল ডাকা হয়। এই কাউন্সিলে নতুন চেয়ারপারসন নির্বাচন বা মনোনয়ন অনুমোদন করা হয়। অর্থাৎ উত্তরাধিকার স্বয়ংক্রিয় নয়, এটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হওয়ার কথা। তবে বাস্তব রাজনীতিতে দলীয় ঐতিহ্য ও রাজনৈতিক বাস্তবতা বড় ভূমিকা রাখে। বিএনপির ইতিহাসে দেখা যায় নেতৃত্বের প্রশ্নে পারিবারিক উত্তরাধিকার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শহীদ জিয়াউর রহমানের পর বেগম খালেদা জিয়া চেয়ারপারসন হন এবং পরবর্তীতে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু এটি গঠনতন্ত্রের বাধ্যতামূলক ধারা নয়, এটি রাজনৈতিক সমর্থন ও কাউন্সিলের সম্মতির ফল। গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই পদটি স্থায়ী চেয়ারপারসনের সমান নয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মূলত অনুপস্থিত বা অক্ষম চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। চেয়ারপারসনের মৃত্যু হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী চেয়ারপারসন হয়ে যাবেন। এমন কোনো লিখিত ধারা গঠনতন্ত্রে নেই। তাকে জাতীয় কাউন্সিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হতে হবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, বিএনপি যদি সরকারে যায় তাহলে কে হবে সরকার প্রধান? বাংলাদেশের সংবিধান অনুযায়ী সরকার প্রধান বা প্রধানমন্ত্রী হবেন সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। সাধারণত রাজনৈতিক দলে যিনি চেয়ারপারসন বা প্রধান নেতা তিনিই প্রধানমন্ত্রী হন, কিন্তু এটি বাধ্যতামূলক নয়। দল চাইলে অন্য কাউকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করতে পারে। বিএনপির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যদি বিএনপি নির্বাচনে জয়লাভ করে এবং সংসদের সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে দলীয় সংসদীয় কমিটি বসে সংসদীয় দলের নেতা নির্বাচন করবে। এই নেতাই রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হবেন। অতীতে বেগম খালেদা জিয়া এই ভূমিকায় ছিলেন, কারণ তিনি একই সঙ্গে দলের চেয়ারপারসন ও সংসদীয় দলের নেতা ছিলেন। কিন্তু ভবিষ্যতের প্রেক্ষাপটে বিষয়টি আরও জটিল। যদি চেয়ারপারসন নির্বাচনে অংশ নিতে অযোগ্য হন বা সংসদ সদস্য না হন, তাহলে তিনি সরাসরি প্রধানমন্ত্রী হতে পারবেন না। সেক্ষেত্রে দল থেকে অন্য কাউকে সংসদীয় নেতা হিসেবে নির্বাচিত করতে হবে। এটি গঠনতন্ত্র ও সংবিধান উভয়ের সাথেই সামঞ্জস্যপূর্ণ। এখানেই বিএনপির রাজনীতির একটি বড় বাস্তবতার সামনে আসে। দলটি ব্যক্তিকেন্দ্রিক হলেও সাংবিধানিক কাঠামোর বাইরে গিয়ে সরকার পরিচালনা করতে পারবে না। প্রধানমন্ত্রী কে হবেন তা নির্ধারণে শেষ পর্যন্ত সংসদ ও সংবিধানের ভূমিকা চূড়ান্ত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো চেয়ারপারসন ও সরকার প্রধান একই ব্যক্তি হবেন কিনা তা দলীয় সিদ্ধান্তের বিষয়। বিশ্বের অনেক দেশে দেখা যায় দলীয় প্রধান আলাদা এবং সরকার প্রধান আলাদা। বিএনপির ক্ষেত্রেও ভবিষ্যতে এমন মডেল অসম্ভব নয়, বিশেষ করে যদি রাজনৈতিক পরিস্থিতি বা আইনি সীমাবদ্ধতা তা দাবি করে। এই প্রসঙ্গে বিএনপির স্থায়ী জাতীয় কমিটির ভূমিকাও গুরুত্বপূর্ণ। স্থায়ী কমিটি মূলত দলের নীতি নির্ধারণী কোর। চেয়ারপারসনের অনুপস্থিতিতে বা সংকটকালে এই কমিটি দলকে ঐক্যবদ্ধ রাখে এবং সিদ্ধান্ত গ্রহণে দিক নির্দেশনা দেয়। চেয়ারপারসন নির্বাচনের ক্ষেত্রেও স্থায়ী কমিটির সুপারিশ কাউন্সিলে বড় প্রভাব ফেলে।
বিএনপির নেতৃত্ব কাঠামো বুঝতে গেলে দলটির সাংগঠনিক স্তরগুলো আলাদাভাবে দেখা জরুরি। বিএনপি মূলত 4টি স্তরে পরিচালিত হয়: জাতীয় কাউন্সিল, জাতীয় স্থায়ী কমিটি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং তৃণমূল পর্যায়ের ইউনিটসমূহ। চেয়ারপারসন এই পুরো কাঠামোর শীর্ষে থাকলেও তিনি একা নন। প্রতিটি সিদ্ধান্ত কার্যকর করতে হলে এই স্তরগুলোর সমন্বয় প্রয়োজন হয়। ফলে চেয়ারপারসন পরিবর্তনের প্রশ্নটি কেবল একটি পদ পূরণের বিষয় নয়, বরং পুরো সংগঠনের ভারসাম্য রক্ষার প্রশ্ন। জাতীয় কাউন্সিল বিএনপির সর্বোচ্চ ফোরাম। গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলের মাধ্যমেই দলের নীতি, গঠনতন্ত্র সংশোধন এবং শীর্ষ নেতৃত্ব অনুমোদিত হয়। চেয়ারপারসন মারা গেলে বা পদ শূন্য হলে কাউন্সিল ডাকার এখতিয়ার থাকে দলের কেন্দ্রীয় নেতৃত্বের। তবে বাস্তবে কাউন্সিল ডাকা একটি সময় সাপেক্ষ এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল প্রক্রিয়া, কারণ কাউন্সিল মানেই বিভিন্ন মত, বিভিন্ন গোষ্ঠী এবং নেতৃত্বের সম্ভাব্য প্রতিযোগিতা সামনে চলে আসে। এখানে একটি বাস্তব রাজনৈতিক প্রশ্ন উঠে আসে: বিএনপি কি ভবিষ্যতে নেতৃত্বের প্রশ্নে বহুকেন্দ্রিক হয়ে উঠবে, নাকি আবারও একটি শক্তিশালী কেন্দ্রীয় চরিত্রের দিকে যাবে? গঠনতন্ত্র বহুকেন্দ্রিক সিদ্ধান্তের সুযোগ দিলেও রাজনৈতিক সংস্কৃতি বরাবরই একটি মুখের দিকে ঝুঁকেছে। ফলে চেয়ারপারসন নির্বাচন কেবল নিয়মের বিষয় নয়, এটি দলের অভ্যন্তরীণ শক্তির সমীকরণও প্রকাশ করে। বিএনপির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল দল ও সংসদীয় দলের পার্থক্য। অনেক সময় সাধারণ মানুষ এই দুই কাঠামোকে এক করে দেখেন, কিন্তু বাস্তবে এগুলো আলাদা। দলীয় চেয়ারপারসন দলের সাংগঠনিক প্রধান হলেও সংসদীয় দলের নেতা আলাদা হতে পারেন। সরকারে গেলে এই পার্থক্য আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ রাষ্ট্র পরিচালনায় সংসদীয় দলের সিদ্ধান্তই চূড়ান্ত। যদি বিএনপি এমন পরিস্থিতিতে সরকারে যায় যেখানে দলের প্রধান ব্যক্তি সংসদ সদস্য নন বা সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নন, তাহলে দল বাধ্য হবে বিকল্প নেতৃত্ব সামনে আনতে। এটি বিএনপির জন্য একটি নতুন রাজনৈতিক চ্যালেঞ্জও বটে, কারণ দলটি দীর্ঘদিন ধরে একজন কেন্দ্রীয় নেতার নেতৃত্বে অভ্যস্ত। কিন্তু সংবিধান কোনো ব্যক্তির জন্য অপেক্ষা করে না, সংসদীয় নিয়মই এখানে শেষ কথা। এই প্রসঙ্গে বিএনপির ছায়া নেতৃত্ব বা দ্বিতীয় সারির নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গঠনতন্ত্রে ভাইস চেয়ারম্যান, স্থায়ী কমিটির সদস্য এবং মহাসচিবের দায়িত্ব স্পষ্টভাবে উল্লেখ আছে। সংকটকালে এই পদগুলোই দলের ধারাবাহিকতা রক্ষা করে। বিশেষ করে মহাসচিবের ভূমিকা প্রশাসনিক ও সাংগঠনিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি দলের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করেন। বিএনপির ইতিহাসে দেখা যায়, রাজনৈতিক সংকট যত গভীর হয়েছে তত বেশি গুরুত্ব পেয়েছে গঠনতন্ত্রের ব্যাখ্যা। কখনো কখনো গঠনতন্ত্রকে রাজনৈতিক প্রয়োজন অনুযায়ী ব্যাখ্যা করা হয়েছে, আবার কখনো গঠনতন্ত্রই রাজনৈতিক সিদ্ধান্তের সীমা নির্ধারণ করেছে। নেতৃত্ব পরিবর্তনের ক্ষেত্রেও এই দ্বন্দ্ব ভবিষ্যতের সামনে আসতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি। বিএনপি যদি সরকার গঠন করে, আন্তর্জাতিক মহল প্রথমেই জানতে চাইবে সরকার প্রধান কে, সিদ্ধান্ত কে নেন এবং ক্ষমতার কেন্দ্র কোথায়। এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর না থাকলে সরকার পরিচালনায় কূটনৈতিক জটিলতা তৈরি হতে পারে। ফলে সরকারে যাওয়ার আগে নেতৃত্ব প্রশ্নে একটি সুস্পষ্ট রূপরেখা থাকা বিএনপির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। দলীয় রাজনীতির পাশাপাশি জনমতও এখানে বড় ভূমিকা রাখে। বিএনপির ভোটার ও সমর্থকরা দীর্ঘদিন ধরে একটি পরিচিত নেতৃত্বের সঙ্গে নিজেদের যুক্ত করে রেখেছেন। হঠাৎ করে নেতৃত্বে বড় পরিবর্তন এলে সেটি জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই গঠনতন্ত্রের প্রক্রিয়া অনুসরণ করলেও রাজনৈতিকভাবে সেটিকে গ্রহণযোগ্য করে তোলাই হবে আসল চ্যালেঞ্জ। সব মিলিয়ে বিএনপির গঠনতন্ত্র নেতৃত্ব পরিবর্তনের পথ দেখালেও বাস্তব রাজনীতি সেই পথে কতটা সহজে হাঁটতে দেবে সেটিই মূল প্রশ্ন। চেয়ারপারসন নির্বাচন, সংসদীয় নেতা নির্ধারণ এবং সরকার প্রধানের প্রশ্ন, এই তিনটি বিষয় আলাদা হলেও বাস্তবে তারা একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। এই সংযোগ যত স্বচ্ছ হবে, দল তত শক্তিশালী থাকবে। যত অস্পষ্ট হবে, তত বেশি সংকট তৈরি হওয়ার আশঙ্কা থাকবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিন, কমেন্ট করতে পারেন বিএনপির গঠনতন্ত্র সম্পর্কে আপনার মূল্যবান মতামত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।